ওই পাগলা খোকা বাবু আমার মেরে ফেলবো, একেবারে গলা টিপে মেরে ফেলবো। ভয় খোকা বাবু, আমার পাগলামু করো না, আমার বড় ভয় করছে। শালা খত্তর বেঈমান নেবো খালাই আমাল খাবে, আমাল বলবে, আর পলের গুণ গাইবে। আমার স্বপ্ন চুরি করে ওই ওই পলকে দিয়ে আসবে, আমি তোমাকে ছাড়বো না। কি আজে বাজে কথা বলছো খোকা বাবু? চুপ! আমি আজই না তোমার গলা টিপে করে কোন আমি মিথ্যে নয় গো, মিথ্যে নয়। আমি তো অভিনয় করলাম গো, অভিনয়। অভিনয়? হ্যাঁ, কাল রাতে একটা যাত্রাপালায় একটা পাগলা যেমন করে অভিনয় করে দেখাচ্ছিল, আমি তো তেমন করে অভিনয় করে দেখালাম গো, অভিনয়। তাই নাকি? হ্যাঁ, তুমি কি বোকা গো নন্দদা? আমি কি তোমাকে মারতে পারি? তুমি আমায় কত ভালোবাসো না খোকা বাবু? জানো, তুমি জানো নন্দদা, আমার মা নেই বলে না আমাকে কেউ ভালোবাসে না গো, কেউ ভালোবাসে না, বাবাও ভালোবাসে না, বলে বলে আমি নাকি বোকা হানা, আমার মাথায় নাকি ওই বুদ্ধি টুদ্ধি বলে কিচ্ছু নেই গো, কিচ্ছু নেই। তা নাই থাক, কিন্তু তোমার মধ্যে যে শিশুর মতো একটা সহজ সরল মন রয়েছে গো খোকা বাবু, তার দাম অনেক গো খোকা বাবু, তার দাম অনেক। তবু ওর জন্য আমার খুব চিন্তা হয় নন্দ। আমি চোখ বুঝলে কে ওকে দেখবে, কে বসিয়ে বসিয়ে খাওয়াবে এই সমস্ত ছেলেকে? কর্তা বাবু, আমার জন্য তুমি কিচ্ছু ভেবো না বাবা, আমি বলো হয়ে তাকলি করে তোমার সব কত দূর করে দেবো, সব কত দূর করে দেবো। খোকা, ওরে হতভাগা, তার জন্য যে অনেক লেখাপড়া শিখতে হয়, কিন্তু নিজে শিক্ষক হয়েও তোকে যে আমি বর্ণ পরিচয়টাও শিখাতে পারিনি। তাহলে কি করা দেয় বলো তো, কি করা দেয়, কি করা দেয়? হ্যাঁ, মনে বলিতে আমি বললাম ওই ডাক্তার দলের অভিনয়ে তাকলি যাবো। অভিনয়ের চাকরি? অভিনয় গো, জানো বাবা, আমি না আজকে অভিনয় করলে নন্দদাকে একেবারে চমকে দিয়েছি। থাম হতভাগা, তোকে আর অভিনয় করে দেখাতে হবে না বাবা, তুমি দেখবে আমি একটা অভিনয় করে দেখাই না, একটু দেখাই। কালকে জানো, কালকে একটা ডাক্তার ওই একটা পাগলা কেমন করে কাল বাবা মাকে পুজো করলে দেখাচ্ছিল, তুমি দেখবে একটা বাবা মাকে পুজো করলে দেখানো। আচ্ছা খোকা, খোকা বাবু কি হলো দাদা, থামলে কেন? দেখাও কেমন করে সেই পাগলটা তার বাবা মায়ের পুজো করছিল। কেমন করে দেখা বলে ভাই, আমাদের যে মানে তো কি হয়েছে, আমাদের তো বাবা আছেন, কিন্তু বাবা কি আর আমাদের মায়ের মতো আমাদের আদর করতে পারে? কি বলছো খোকা বাবু? তুমি বলো না নন্দদা, মায়ের অভাব কি পূর্ণ করা দায়? খোকা, দায় না, তার মা নেই, তার কেউ নেই বাবা, কেউ নেই। মায়ের জন্য আজও তুই কাঁদছিস হতভাগা? আমি কাঁদিনি বাবা, আমি শুধু ভগবানকে দেখে দেখে বলতি, ওগো ঠাকুর, তুমি ঘুমিয়েছিলাম কখন দাদা,
সবাই বলে দাদা ওই আকাতে খোকা আতে খুঁজে খোকা ও তু তারা পারলে ঠিক ঠিক খোকা খুলে বুলিয়ে দেব মাকে দুদিনে আমার মাকে ছেলেটার মনে বুদ্ধি শুদ্ধি হয়তো একটু কম আছে কর্তা বাবু, কিন্তু কিন্তু ওর বুকটার মধ্যে অনেক অভিমান জমে আছে। তাই বলছি কর্তা বাবু, আপনারা যখন তখন ওই ছেলেটার মনে আঘাত দেবেন না। খেপার ছেলে কখন যে কি করে বসবে তার ঠিক নেই। সবে আমার অদিষ্ট রে নন্দ, নলে পূর্ণ মাস্টার হিসাব সব এইভাবে উল্টে যায়। হিসেব বলছো কেন বাবা? দাদা হাবা গোবা বোকা শোকা হলো, আমি তো তোমার ইচ্ছা অনুযায়ী উচ্চশিক্ষা অর্জন করেছি এবং দাদার সমস্ত দায়িত্ব আমি নিজের মাথায় তুলে নেব। জানি রে হৃদয় জানি, আমার এ হাবা গোবা ছেলের দায়িত্ব তুই যথাযথ পালন করবি, কিন্তু তোদের মতো আর একজনের জন্য যে আমার মনটা হাহাকার করে কাঁদে। কার জন্য বাবা? আমার হতভাগী বোনটার জন্য। চলনা দিদির কথা বলছে। হ্যাঁ রে নন্দ, যাকে আমার নিজের সন্তানের মতো মানুষ করলাম, সে কিনা আমার বংশের মুখে চুন কালি মাখিয়ে আমার মান সম্মানকে ধুলোয় মিশিয়ে একটা অজানা অপরিচিত লোকের হাত ধরে। দাদা দাদা এ কি পিসিমা তুমি? আমি ফিরে এসেছি দাদা, আমি ফিরে এসেছি। আমায় তুমি ক্ষমা করো দাদা, আমায় তুমি ক্ষমা করো। কেন এসেছি সেখানে? দাদা আমি দূর হয়ে যাবার সামনে থেকে। চলনা দিদিকে আপনি তুই থাম নন্দ, যেদিনে ও আমার সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করে চলে গেছে, সেই দিন থেকে এই বাড়ির দরজা চিরদিনের মতো বন্ধ হয়ে গেছে। আজ আর ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। না দাদা না, এত বড় শাস্তি তুমি আমায় দিও না দাদা। তোমাদের অমতে পালিয়ে গিয়ে মানিককে বিয়ে করে হয়তো আমি ভুল করে ফেলেছি দাদা। তাই তো সেই ফুলের প্রায়শ্চিত্ত আমার শুরু হয়ে গেছে দাদা, আমার শুরু হয়ে গেছে। তাই তো আমার স্বামী কি হয়েছে তোমার স্বামী? পক্ষাঘাত। বলুন পিসিমা বলুন। পিসিমা দেখো চিরদিনই আধারে ভরে গেছে জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিনই আধারে ভরে গেছে জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ আমি, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ আমি, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিনই আধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ
থাকে কাছে আসে কাছে আসে কাছে আসে দাদা দাদা গো, আমারে আপনি ক্ষমা করে দেন। আমি আপনাকে বনে সর্বনাশ করিয়া দিয়েছি। আপনি আমায় মাফ করেন। এ কি মানিক, এ তোমার কি হয়েছে? ওর পক্ষাঘাত হয়েছে। দাদা, এই অবস্থায় তুমি যদি আমাদের আশ্রয় না দাও দাদা, তাহলে হয়তো আমরা না খেতে পেয়ে মরে যাব। বলো না। দাদা দাদা গো, আপনাকে পাশে আমার একটাই অনুরোধ, আমাকে দিতে হইবে না। আপনি শুধু আমার এই সলনাটার আপনার চরণতল একটু আশ্রয় দেন দাদা। মানিক, কিন্তু তোমরা কোথায় থাকবে মানিক? আমাকে কথা ছাড়ুন দাদা, আমাকে ওই জীবন জ্বালা জুড়াইতে আমি না ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে মরু। না গো না, এ কথা তুমি বলবে না, একদম বলবে না বলছি। যদি মরতে হয় তাহলে আমরা দুজনে একসাথে ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবো। আমি বেঁচে থাকতে এমন নিষ্ঠুর ভাবনাগুলো তোদেরকে ভাবতে বলেছে রে হতভাগী? দাদা দাদা তুমি ওদের আশ্রয় দেবে বাবা। দেব রে হৃদয় দেব, আবেগের কাছে আমার অপমান আজ হেরে গেছে, তাই তো সম্মান অপমান দূরে সরিয়ে তোদের সমস্ত দোষ গুণ ক্ষমা করে আয় শুধু তোদের আশ্রয় দিলাম না, তোদের আমি সব দায়িত্ব মাথায় নিলাম। বাবু, তুই মানিককে ভেতরে নিয়ে যা ছলো না। দাদা। নন্দ, তোদের খাবার ব্যবস্থা কর, আমি মানিকের জন্য ডাক্তার আনতে চললাম। চলো না, দাদা আমাকে মানুষ নয় দেবতা আছেন, তাই তো আজ উনি আমাদের পুনর্জন্ম দিয়া গেলেন। ওসব কথা থাক পিসে মশাই, আপনার বোধহয় ভীষণ কষ্ট হচ্ছে। আগে আসুন, আগে একটু বিশ্রাম নেবেন, আসুন। তুমি কর্তা বাবুর ঘরে গিয়ে পৌঁছো গো ছললা দিদি, আমি এক্ষুনি তোমাদের খাবারের ব্যবস্থা করি। আর না খাইলে বাঁচুম কেমনে? মরতে যখন দিলি নাই তখন না হয় বাঁচার মতোই বাঁচি, না কি তো চলো না? বলি এ কি গো, একটু আগে পর্যন্ত দেখছিলাম পক্ষাঘাত রুগী হয়ে তুমি থরথর করে কাঁপছিলে, আর ভালো মতো তুমি কথা বলতে পারছিলে না, আর এখন দেখছি তুমি সম্পূর্ণ সুস্থ মানুষ। ভান চলো না, ভান হইল গিয়া মানিক চাঁদের করোনা ভাইরাসের ভান। ফোন দিয়েও কইতে পারো, আর এমন ফন্দি না করলে কি তোমার দাদা এত সহজে আমাদেরকে এখানে আশ্রয় দিত না? ও মা গো মা, হ্যাঁ গো, বলি তোমার পেটে এত বুদ্ধি, এই মিথ্যে করে রুগী সাজার ব্যাপারটা তুমি আমাকে পর্যন্ত জানতে দাওনি। বোকা কোথাকার, মায়া মানুষের পেট বড় পাতলা চলো না। তোমারে কইলে যদি সব ফাঁস হইয়া যায় সেই ভয় তো আমি কই নাই। আর তাছাড়া আমাকে অসুখটা যদি মিথ্যা জানতে, তুমি কি তোমার দাদার সামনে এত সুন্দর করে অভিনয়টা করতে পারতে? চলো না, পারতে না, বুঝেছো? বলি কতদিন এইভাবে তুমি রুগী সেজে ঘুরে বেড়াবে? যতদিন না আমাকে কাম সফল হয়। তোমার কষ্ট হবে না? কষ্ট না হইলে কি কৃষ্ণ মিলে? চলো না। ধীরে ধীরে বল কই সোনালে, সোনালে কই সোনালে, এই এই ধীরে বল কই সোনালে, সোনালে কই সোনালে।
এ হইল গিয়া মানিক চাঁদের করোনা ভাইরাসের ভার। আজকে তো আমি তোমাকে হারাবোই কাঞ্চন। একটা মেয়ের কাছে হারতে তোমার লজ্জা করবে না? আর সেই লজ্জাটাকে আমি সজ্জার মাঝে তোমার সাথে ভাগাভাগি করে নেব। এই দুষ্টু, একদম আজে বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আজকের খেলায় তুমি যদি যেত তাহলে তুমি যা চাইবে আমি তাই দেব, আর যদি আমি জিতি তাহলে আমি যা চাইবে তোমাকে তাই দিতে হবে। ওকে ডার্লিং, ওকে। ও মাই ডার্লিং, ও মাই ডার্লিং, তোমারে ভালোবেসে তোমারে কাছে পেয়ে আর আমি কিছু চাই না যে তুমি যে আমার গো, আমি যে তোমার, তুমি যে আমার গো, ও মাই ডার্লিং, ও মাই ডার্লিং, তোমারে ভালোবেসে তোমারে কাছে পেয়ে আর আমি চাই না যে তুমি যে আমার গো, আমি যে তোমার, তুমি যে আমার গো, আমি যে তোমার। একানো কাছে এসো অঙ্গে অঙ্গে নাও, জোনাই হইয়াছি সব সব, জোনাই হইয়াছি সব। ও মাই ডার্লিং, ও মাই ডার্লিং, তোমারে ভালোবেসে তোমারে কাছে পেয়ে আর আমি চাই না যে তুমি যে আমার গো, আমি যে তোমার, তুমি যে আমার গো, আমি যে তোমার, তুমি যে আমার গো, আমি যে তোমার। আমি জিতে গেছি, আমি জিতে গেছি। আমি শুধু তোমাকে চাই দেবী, তাই তুমি শুধু আমার, তুমি আমার। এই, কি করছো? আরে ছাড়ো, ছাড়বে তো। আরে বাবা, আমি তো তোমারই ছিলাম, চিরকাল তোমারই আছি। এবার ছাড়ো না লক্ষ্মীটি, আরে ছাড়ো, কে দেখে ফেলবে যে, ছাড়ো না। দেখে ফেলেছি, আমি সব দেখে ফেলেছি। কি লজ্জা, কি লজ্জা, দি 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 দি। Shut up! বাদরের মতো হি হি করে হাসবে না বলে দিচ্ছি। ব্যাট করবো হাঁটবো। এত বড় ডিঙ্গি মেয়ে ছেলে বেটা ছেলের মতো আধা ন্যাংটা হয়ে চিলিমিলি করে রাখছে, আবার কোলাকুলি করছে। ঠিক ঠিক ঠিক, কি লজ্জা, কি লজ্জা। আর আজকাল আর একটা বাজে কথা বললে এক চড়ে তোর মুখটা আমি ভেঙে দেবো। কতই বেটা ছেলে হয়ে ওই মেয়ে ছেলের সাথে ব্যাডমিন্টন খেলা, তারপরে আবার দিতে গিয়ে কোলাকুলি করা। একেবারে আমি আমি এই গায়ের সবাইকে বলে দেবো, এই! খবরদার! তুমি কাউকে কিছু বলবে না বলে দিচ্ছি, তাহলে কিন্তু ভীষণ খারাপ হয়ে যাবে। খারাপ। এই মেম সাহেব, খারাপ ভালো তুমি বোঝো মেম সাহেব? তাহলে বলো তো, তাহলে তোমার ওই হাফ প্যান্ট পরা পোশাকটা ভালো নাকি ওই যে মেয়েটা হাট পরলে শাড়ি পরে কলসি কাকে জল নিয়ে যাচ্ছে ওই পোশাকটা ভালো? আর পরে শাড়ি? তোমার এই বেটা ছেলের মতো থাকতে সুন্দর নাকি ওই যে মেয়েটা কাজল কালো এলো মেঘের মতো চুলের সাইজটা সুন্দর? কাজল কালো মেঘের মতো এলো চুল। তোমরা এমন আধো ল্যাংটো হয়েছে যে বেলা বলেই তো তোমাদের দেখে এই এদের মতো ছেলেরা তোমাদের দেখে তিতকালি বলে।
তোমরা লেখাপড়া শিখে ওই ওই শিক্ষিত হয়ে গেলেই নোংরা যত সবাইটাকে একেবারে উচ্ছন্নে পাঠিয়ে দাও, তাই না মেম সাহেব? হ্যাঁ আজকাল তখন থেকে এমন জ্ঞান দিচ্ছিস যে ও যেন তোর ঘরের বউ। বউ? আমার বউ এমন আধো ন্যাং তো হবে কেন গো? আমার আমার বউ হবে দেবী প্রতিমার মতো, মাথায় থাকবে এক হাত ঘোমটা, কপালে থাকবে তাঁদের মতো সুন্দর তেঁদুলের তীর, আলতা লাঙ্গা পায়ে তার ধুমুক ধুমুক নকুল বাজবে। তোমার মতো তো আধুনিক হয়ে ওই টিলিমিলি করবে। তখন থেকে তোমার অনেক অধ্যতা আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। কাঞ্চন, ওকে তুমি ভালো করে বুঝিয়ে দাও যে বাদর কখনো মুক্তর মর্ম বোঝে না। এই কনভেন্টে পড়া দেবী রায়কে জ্ঞানটা দুঃসাহস, তখন একটা পাগলা হাবা গোবা দেও মূর্খের শোভা পায় না। ঠিক বলেছো দেবী, একে আমি এমন শিক্ষা দেব যে আর কখনো কোনোদিন তোমাকে এই দুঃসাহস দেখাবে না। বল আজকাল, তোকে কেন এমন ভাবে অসম্মান করছিস? বল, বল আজকাল। এবার বলো রাস্কেল, কোনটা ভালো, তোমার এই জ্ঞানের লেকচার নাকি ওই লেকচারের পুরস্কার? আরে তোমার বউ নাকি হবে দেবী প্রতিমার মতো সুন্দর, আমার মতো আধা ল্যাংটা নয়। এবার আমার কথা শোনো, আমার বর তোমার মতো হাদা ভোদা গোবর গণেশ হবে না, আমার বর হবে এই কার্তিকের মতো সুপুরুষ। দারুণ দারুণ বলেছো ডার্লিং। তোমার মধ্যে অহংকার না মেম সাহেব? ওই কার্তিককে নিয়ে তোমায় আমি আর কেলল কীর্তি করতে দেবো না। এই গোবর গণেশেই এবার তোমার কেলেঙ্কারি করে তিনুল বলে দিতে আমি লোকটা তিনুল বলিয়ে বিয়ে করে নিয়েছি। রাস্কেলটার এত বড় সাহস যে আমার বোনের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে। ওকে ওকে পুলিশে দিন স্যার। সে তো দেবই, তার আগে আমি নিজে ওকে উচিত শিক্ষা দেবো। কিন্তু আমার কি হবে দাদা সোনা? এই লজ্জা আমি কেমন করে ঢাকবো? এই কলঙ্ক মেনে নিয়ে এই কাঞ্চন কি আর আমাকে গ্রহণ করতে চাইবে দাদা সোনা? কলঙ্ক কেন ভাবছো দেবী? এটা তো এই পাগলের পাগলামি। আর ওটা মুছে নিয়ে তুই সমস্যাটা মিটে যাবে। মিটবে না। ও তো এখন আমার বউ হয়ে গেছে, বউ। ওকে লোকটা তিনুল বলিয়ে আমি এখন আমার বউ করে নিয়েছি। গোবল গণেশ বউ হবে আর কার্তিক বল হবে না, কত হবে। এবার এই গোবল গণেশ তোমার বল, এখন আমি তোমার বল। রাস্কেল বল বল এভাবে ছেলেটাকে মারছেন কেন? কি করেছে ও? আপনারা খেয়ে পা ছেলে আমার বোনের স্মৃতিতে রক্তের সিঁদুর মাখিয়ে দিয়েছে, আমার বংশের মুখে কালি মাখিয়ে দিয়েছে। হে তুই কি করলি হতভাগা? তুই শুধু এই মেয়েটাকে অসম্মান করিসনি, সবার সামনে ওর মাথাটা নত করে দিলি। হতভাগা কেন কাজ করলি? ছেলেকে লেলিয়ে দিয়ে আর আপনাকে ভালো মানুষ সাজতে হবে না, আপনাদের নামে মানহানির মামলা করব। কথা শুনুন রায় মশাই, কথা শুনুন। আমার হাওয়া গোবা ছেলেটা না জেনে না বুঝে অন্যায় করে ফেলেছে, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা
চাইছি। কিসের ক্ষমা? আমি আমি ওই ভদ্রলোকের বাঘ দত্তা, কিন্তু আজকের এই ঘটনার পর ও যদি আমাকে বিয়ে করতে অস্বীকার করে তখন আমার কি হবে? কে বিয়ে করবে আমার এই কলঙ্ক মেনে দিয়ে? তুমি তাইলে আমি তোমার বিয়ে করব। এই, দ্বিতীয়বার ওই কথা বললে তোর জিভটা আমি টেনে ছেড়ে নেবো। আপনি আপনি ঠিক বলেছেন স্যার, এই বাপ ছেলে যুক্তি করে এই কাণ্ডটা ঘটেছে। ভাষাটা সংযত করো যুবক, এত নোংরা রুচিবোধ এই পুণ্যবত মাস্টারের নেই। শোনো মা, যে প্রশ্নগুলি তুমি আমায় করলে তার হয়তো যথাযথ উত্তর হয়তো আমি দিতে পারবো না, তবু তবু তোমায় আমি বলছি মা, একটা বাস্তব বুদ্ধিহীন হাবাগোবা ছেলে খেয়ালের বসে আজ যে কাণ্ডটা করে ফেলেছে সেটাকে একটা দুর্ঘটনা বলে মেনে নিতে পারছো না মা। দুর্ঘটনা? হ্যাঁ, দুর্ঘটনা। জীবনে চলার পথে আমরা বহু সমস্যার সম্মুখীন হই, সব সমস্যার সমাধান করতে পারি না বলে কিছু কিছু সমস্যা এড়িয়ে চলার চেষ্টা করি, ঠিক তেমনি করে এই ছোট্ট সমস্যাটাকে আমি এড়িয়ে চলতে পারি না। তোমার জ্ঞানের লেকচার তুমি বন্ধ করো মাস্টার। তোমার ছেলে যে অন্যায় করেছে তার শাস্তি তাকে পেতেই হবে, এই শাস্তি হয় ওকে পুলিশে দিন, নয়তো আমার ওই উঠোনে থামে বেঁধে শঙ্কর মাছের চাবুক দিয়ে ওকে 100 হবে। সে 100 ঘা চাবুকের ক্ষত চিহ্ন দিয়ে যে রক্ত ঝরবে, সে রক্তের বিনিময়ে তোমার সমস্ত কালিমা ধুয়ে মুছে যাবে। তোমার সেই 100 গায়ে চাবুকের অসহায় যন্ত্রণায় যখন হাহাকার করে কাঁদবে, প্রতিশোধের আনন্দে তুমি ঠিক ততখানি প্রাণ খুলে হাঁটতে পারবে তোমা। তবে তবে মারো, নিজের হাতে সহস্র রক্তবিন্দু ছড়িয়ে তোমার সমস্ত কলঙ্ক ধুয়ে নাও, মুছে নাও, মুছে নাও। বাবা চুপ কর হতভাগা, হাত তুই আমার বাবা বলে ডাকবি না। শুনুন রায় মশাই, আপনার এই শাস্তির প্রহসনের মাঝে এই হতভাগাটা যদি মরো যায়, বেয়ারিশ লাশের মতো ওকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে, রায় মশাই, রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। তুমি চলো বাবা, চলো, মেরে ফেলবে বাবা। কে আছো? দয়া করে আমায় রক্ষা করো, একটা শয়তান আমার সম্রাট উঠতে ছুটে আসছে, দয়া করে কেউ তোমরা আমায় রক্ষা করো, বাঁচাও, বাঁচাও। এই, খবরদার বলছি, একদম আমার গায়ে হাত দেবে না। গায়ে হাত না দিলে তোমার গায়ের তাপটা নেবে কি করে? না, আর সেই সঙ্গে গায়ের তাপ নিয়ে তোমার সারা দেহের এমন একটা ছাপ দিয়ে দেবো। কে আছো? বাঁচাও, ছেড়ে বলছি, বাঁচাও। সবাই আছে, আমার হাতে রক্ষা করতে কেউ পারবে না সুন্দরী। এসো, ওই যাদের দেখছো ওরা সবাই এক একটা কাপুরু। এসো এসো বলছি, এসো এসো। চমৎকার! বীর পুরুষের বীরত্বের কি চমৎকার নমুনা! কে রে তুমি জানো? তোমার ভাষায় একজন কাপুরুষ, তবে তোমার কাজ দেখে মনে হচ্ছে তুমি তো আমার চেয়েও বড় কাপুরুষে। এই ছোকরা, ভালো চেষ্টা এখান থেকে ভাগিতে বলছি, নইলে শালা তোমায় হবে। কি করছেন? এই রাস্তার মাঝে খুন খারাপি হলে আপনি নিজেই হয়তো কোনো বিপদে পড়বেন। হ্যাঁ, ছেড়ে দিন ওকে। কি বলছেন আপনি? যে আপনার সম্ভ্রমহানি করতে চেয়েছিল তাকে আপনি ছেড়ে দিতে বলছেন? না না না, 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 ও কাজ করবেন না। ওকে ধরলে পুলিশ আমাকে নিয়েও টানাটানি করবে, আর এতে হয়তো আমার ফ্যামিলিরও বদনাম হবে। তাই বলছিলাম। ঠিক আছে, আপনার ফ্যামিলির কথা চিন্তা করে একে আমি এবারের মতো ছেড়ে দিলাম। এই ছোকরা, দ্বিতীয়বার এমন কাজ করলে কিন্তু আর রেহাই পাবে না, কথাটা মনে রেখো। তবে তুমিও
করলে, সেটা ঠিক করলে নাকি ভুল করলে? আমিও যাই কেমন, ফিরতে দেরি হলে আমার বাড়ির লোক আবার ভীষণ চিন্তা করবে। আসলে আমি আমার বাবা মার একমাত্র সন্তান, তো আসি কেমন। শুনুন ম্যাডাম, আপনার নামটা? ঝুমা। বাই। শুনুন, আপনার ঠিকানা? যা, চলেই গেল। আজকালকার মেয়েদের দেখছি কৃতজ্ঞতা বোধটুকুই নেই। যার সম্মান রক্ষা করবার জন্য এই প্রাণটা হাতের মুঠোয় নিয়ে গুন্ডাটার সঙ্গে এতক্ষণ ধরে লড়লাম, সে কিনা যাওয়ার সময় একটু ধন্যবাদ জানানোর প্রয়োজন মনে করলো না। আচ্ছা, না করুক। আমি তো আমার মনের কাছে পরিষ্কার যে আমি আমার কর্তব্য করেছি। এই কি ব্যাগের চেনটা খোলা মনে হচ্ছে? তাই তো কেম্বারি করে গেল গো, কেম্বারি। হ্যাঁ গো বাবু, এটা যে মারামারির যুগ, যাই যে যার পেছনে মেরে পকেট ভর্তি করে নেয়। কিন্তু আপনি কে? আমি হলাম এই ফুটপাতের ফাটা কেষ্ট। ফুটপাতের ফাটা কেষ্ট? হ্যাঁ, যারা দুনিয়াটাকে জাহান্নাম বানানোর জন্য স্বার্থে ঢোল বাজাতে চাইছে, সেই ঢোলটা ফাটানোই তো আমার উদ্দেশ্য গো বাবু। যারা সত্যকে লুকিয়ে রেখে মিথ্যে ছড়িয়ে নিজের কাজ হাসিল করতে চায়, সেই মিথ্যেগুলোকে প্রকাশ করাই তো আমার কাজ। তাহলে যে মিথ্যের আশ্রয় নিয়ে ওই ছেলে মেয়ে দুটো আমায় ঠকিয়ে আমার সমস্ত টাকা নিয়ে গেল, তা নিশ্চয়ই আপনি দেখেছেন। শুধু দেখেছি গো বাবু, তার রিপোর্টও তৈরি করে এবারে ঝুলিতে ভরে নিয়েছি। আমি ওদের পুলিশে দেব। পুলিশ তোমাকেই পালিশ করে ছেড়ে দেবে। তাহলে কি আমি সুবিচার পাবো না? কেমন করে পাবে? তোমার যে টাকা লুট হয়েছে তার কোনো প্রমাণ আছে? কোনো সাক্ষী আছে? আপনি তো সাক্ষী। আমি যে চোখে তো দেখেছেন। আমি যে দেখেছি তার কোনো প্রমাণ আছে? সাক্ষীর আবার প্রমাণ? এটা আইনের পেজ বাবু, যে পেছে পড়ে নির্দোষরা পায় সাজা, আর দোষীরা পায় বেকসুর খালা। কিন্তু এই ফুটপাতের ফাটা কেষ্টতে অন্যায়ের কোনো ক্ষমা নেই। দাঁড়াও, তোমার অভিযোগ কতখানি সত্য তা আমি যাচাই করে দেখি। অভিযোগ? ভালো রোগ তোমার মনে বাসা বেঁধে আছে। ভালো রোগ মানে? কারো ভালো করবার রোগ, আর সেই রোগেই তো তুমি ফেসে গেছো গো বাবু। থামুন! এতক্ষণে বুঝতে পেরেছি আপনি একটি বদ্ধ পাগল। ঠিক বলেছ বাবু, আমি একটা বদ্ধ পাগল। আমি সত্য সন্ধানে নেশায় পাগল, আমি অনাচার ব্যভিচার ধ্বংসে নেশায় পাগল, আমি সমাজ থেকে সংস্কারের নেশায় পাগল। আপনার পাগলামো শুনে সময় নষ্ট করাচ্ছে। আমি নিজেই খুঁজে দেখি সেই ছেলে মেয়ে দুটোর কোনো সন্ধান পাওয়া যায় কিনা। যেমন করেই হোক ওদের খুঁজে আমি পুলিশের হাতে তুলে দেবই দেব। ওদের খুঁজতে গিয়ে তুমি নিজেই হারিয়ে যাবে যুবক। ওদের কোনদিনও তুমি খুঁজে পাবে না। ওরা যে বহুরূপী ঘন ঘন রং বদলিয়ে নিজেদের অবস্থান বদল করে নেয়, কিন্তু এই ফাটা কেষ্টর নজর এড়িয়ে যাওয়া সম্ভব নয়। নরকের অন্ধকারে লুকিয়ে থাকলেও আমি তাদের ঠিক খুঁজে বের করব। মাল দুটো মাল করির ভাগাভাগিতে ব্যস্ত। এই ফাটা কেষ্টর নজর এড়িয়ে কোথায় যাবে চালু। আর তোমাদের আমি জাহান নামে যাওয়ার রিপোর্ট
তৈরি করে রাখলাম। এই শালা গুগলু, ভালো চাস তো পাত্তি বের কর শালা। তুমি আমায় বলছো পাত্তি বার করো? এই শালা হারামি, একদম পেঁয়াজি করবি না। সেই বাবুটার সঙ্গে লড়বার সময় তুই যে শালা তার সুযোগ বুঝে ওই পকেট থেকে মালটা হাতিয়েছিলি, সেটা বের কর। যা শালা, চোখ তো নয়, যেন মালগাড়ির হেডলাইট। এই শালা কি বললি? না না, কিছু না মাইরে। আমি বলছিলাম মাইরে, ফাউটালি কেন তো কিচান করছিস মাইরে? শালা বাবুটার সঙ্গে লড়তে গিয়ে হাত না বড় ব্যথা করছে রে। আচ্ছা, তাই একটু ওই টাকার দিয়ে একটু বাংলা মাল খেতাম রে। মাল করে দেবো রে শালা। ভালো চাস তো পাত্তি বের কর বলছি। ছাড় মাল। তোকে নিয়ে যখন আমি টানাটানি করছিলাম না, তখন আমি কি মনে হচ্ছিল জানিস? কি মনে হচ্ছিল? মানে ওই আর কি, আবে শালা কি মনে হচ্ছিল সেটা তো বলবি। মানে তোর ছোঁয়া লেগে আমার মনে ফাগুনের হাওয়া বইছিল রে। ফাগুনের হাওয়া? আমার আর কি দোষ বল? আগুনের পাশে ঘি থাকলে ঘি তো গল গল করে গলবে। আচ্ছা, সেই তোর ইয়ের আগুন আর কি, মানে তোর ওই যৌবনের আগুন আমার সারা শরীরটা গল গল করে মাটিতে পড়ে গেছে। গুগলু, আমি তোকে বিয়ে করবো। এই! আর একবার যদি এই কথাটা বলিস না, তাহলে তোর জিভ টেনে আমি ছিঁড়ে নেবো রে শালা। আরে শালা, তোর মতো পাতি শেয়ালের ঘরে যাওয়ার জন্য এই ঝুমরির জন্ম হয়নি। সে শেরের ঘরে যাবে, আর আমার শের হলো সেই বাদশা। বাচ্চা তো তোর এখন জমে জেলে পচে মরছে রে। বাদশারা পচে না রে শালা, আবার নতুন করে তাকত বাড়ায়। আমি যে আমার সেই বাদশার আসার পথ চেয়েই বসে আছি রে গুগলু। আমার জীবনে যত রোজগার আমি যে তার জন্যই তুলে রেখেছি। কিন্তু বাচ্চা তো তখন এখন কোনো কেয়ারে করে না রে চুমরি। এবার করবে আমার প্যার, আমার মহব্বত দিয়ে একদিন আমি তাকে ঠিক কাছে টেনে নেব। আর তারপর আমার যৌবনের বলে আমি আমার বাদশার পুজো করব। আর সে যখন আমার কাছে আসবে, তখন আমি বলবো, মোর স্বপ্নের সাথী সাথী কাছে আছে, আজ আমি তোমায় বলে দেবো, যায় দিন জানি জানি আসো না, এসো গো, এসো গো, স্বপ্নের সাথী তুমি কাছে, আমি তোমায় বলে দেবো, যায় দিন জানি জানি আসো না, এসো গো, এসো গো, এসো গো। কান্ডরি বাবা, বাংলা শালা পুরো হাবড়া। বাংলা গান কোনো কেউ শোনে নাকি? বেশ একটা জম্পেশ করে হিন্দি গান গাইতে দেখতি শালা, এদিকে ওদিকে সব জওয়ানরা তোর পেছনে ঘুমিয়ে খেয়ে। হিন্দি? হ্যাঁ, গান নামায় কোমরটা তলিয়ে, বুকটা ফুলিয়ে, খেমটার সাথে গা চলিকা পাছা গায়ে, চলিকা পাছা গান নামায় দি। পাছা না দাদু, ওটা পাছা না, ওটা চলিকা পিছে। চুপ কর ছোড়া,
গোটো জানে। শালা ওই চলির নিচে পিছে থাকে এখানে সবাই জানে, জানে না চলির নিচে ওই পাছাই থাকে, ওটা ওই 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 পাছাই হবে। এই, এই বুড়ো শালা, এই বয়সে মাল খেতে তোমার লজ্জা করছে না? কি বলে লজ্জা? মাল খেলে আবার লজ্জা হয় না? মাল খেলে মগজটা না সাপ প্রেম করার এনার্জিটাও বেশ। নিশ্চয়ই শুনিসনি, বড় বড় সাহিত্যিক, কবি, লেখকরা ওই মালটি না খেলে কোনো কিছু লিখতে পারে না। এমনকি চোর ডাকাতরা সোরানোর দিকে চুরি ডাকাতি করার আগে আচ্ছাটি করে মালটি খায়। এমনকি নতুন বউ ফুলসজ্জায় যাওয়ার পুরুষত্ব বাড়ানোর জন্য আচ্ছাটি করে মালটি। কি বলছো গো দাদু? এই শালা চুপ কর। শরীর সাক্ষী মাতাল, চলে আয় শালা। এই শালা মাতালের সঙ্গে ক্যাচাল না করে নতুন ধান্দার খোঁজ করি আয়। আমার চলিকা পাছা দেখাবি না? ওলে বাবা রে, ও পাছাড় আমার বড্ড শখ। আমার ঘরে যেও, আমার ওই চলিকা পাছা না দেখালে বাকিটা বেশ ভালো করেই দেখিয়ে দেব। ঘরে যাবে হবে শোনা। এখন একটু বেশ বেশ আচ্ছা করে হিন্দি গান শুনিয়ে দাও দেখি, সবাই যেন একটু গরম হয়। আচ্ছা করে হিন্দি গান পুরো শখ কত এগুলো গাইব নাকি? দিলবরে দিলবরে হ্যাঁ দিলবরে 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 কোনোদিনও মেনে নেব না। বাগদত্ত হলো আমি, কিন্তু এখনো তোমার বিবাহিত স্ত্রী হইনি কাঞ্চন। আর যতক্ষণ না হচ্ছি আমার মান সম্মানের দায়িত্বটা আমাকে নিজেকেই নিতে দাও। একই দেবী, তুই তো নিজে ওকে 100 ঘা চাবুক মারার সম্মতি দিয়েছিলি। ভুল করেছিলাম দাদা সোনা, তাই তো নিজের হাতে ওকে আমি মুক্তি দিলাম। তুমি এবার যেতে পারো। দেবী, আমি আমার সামান্য রক্ত দিয়ে আপনার স্মৃতিটা নোংলা করে দিয়েছিলাম বলে আজ আমার শরীর থেকে এই যে রক্তটা আপনার দোলালেন তাতে আপনার ওই নোংলা স্মৃতিটা সাফ হয়ে গেছে তো। আর এখনো যদি না হয়ে থাকে তাহলে আমাকে কেটে কুচি কুচি করে আমার সমস্ত রক্ত আমার সমস্ত রক্ত আমি ঠিক বুঝতে পারছি না দেবী, এই রাস্কেলটার প্রতি তোমার হঠাৎ এত দয়া উঠলো কেন? দয়া নয় কাঞ্চন, এ হলো ওর প্রতি আমার মানবতার ছায়া।
ব্যাপারটাকে তুমি যত সহজ ভাবছো, আসলে কিন্তু তা নয় দেবী। আমাদের এই সমাজ ব্যবস্থাটা না বড় জটিল। এই ব্যাপারটা জানাজানি হয়ে গেলে হয়তো তোমাকে অনেক ব্যঙ্গ বিদ্রুপ সহ্য করতে হবে। তাছাড়া একটা ব্যাপার ভেবে দেখতো দেবী, দাদা শোনা, এই ঘটনার পর কাঞ্চন যদি তোকে বিয়ে করতে অসম্মত হয়, তাহলে তাহলে তোর অবস্থাটা কি হবে একবার ভেবে দেখি। তা তুমি কি ভাবলে দাদা শোনা, যে কাঞ্চন আমাকে বিয়ে না করলে আমাকে সারা জীবন কুমারী থেকে যেতে হবে? তাই যদি হয় তাহলে তাই হবে। দেবী, না ম্যাম সাহেব না, আমার আমার একটুখানি ভুলের জন্য তোমার তোমার এত বড় ক্ষতি হয়ে যেতে পারে না বাবু গো। বাবু বাবু ম্যাম সাহেব বড় ভালো মানুষ বাবু। ম্যাম সাহেব বিয়ে করলে আপনি আপনি অনেক সুখী হবেন বাবু। তার জন্য তোকে আর ওগুলো করতে হবে না। আপনি আমার কথা দিন বাবু। ম্যাম সাহেবকে আপনি বিয়ে করবেন, আমি আমি আপনার হাতে ধরে অনুরোধ করছি। কাঞ্চন, কাঞ্চন, আমার আমার অনুরোধ আপনি লাগলেন না বাবু। আমার আমার একটুখানি ভুলের জন্য তাহলে কি ম্যাম সাহেব আর কোনোদিন বিয়ে হবে না? থালা থালা খত্তল বেঈমান, আর একটা ছোট্ট ভুল করে তুই একটা জীবন নিয়ে চিনিমিনি খেলে দিলে তোকে আমি ছাড়বো না খত্তল, তোকে আমি এখানে তেজ করে দেবো। চলে যাও এখান থেকে, এই মুহূর্তে তুমি আমার সামনে থেকে চলে যাও, চলে যাও। দাঁড়া দেবী, এমন একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমি কিন্তু আর ওয়েট করতে রাজি নই। তাই যত শীঘ্র সম্ভব তোদের বিয়েটা আমি ফাইনাল করতে চাই। এই মুহূর্তে এই কাঞ্চনকে বিয়ে করার ব্যাপারে আমার একটা আপত্তি থাকার এতে প্রয়োজন। আপত্তির কি আছে? কাঞ্চন তো তোকে ভালোবাসে। ভালোবাসলেও একটা সিঁদুর ঘষা মেয়েকে বিয়ে করার মতো শক্ত মন ওর আছে কিনা সেটা একবার জিজ্ঞাসা করে দেখো। সিঁদুর ঘষা বলছো কেন দেবী? এটা তো সামান্য একটা রক্তের ছিটে, ও তোমার স্মৃতিতে লাগিয়ে দিয়েছে। বাজার থেকে কেনা এক চিলতে সিঁদুরের চেয়ে শরীরের এক বিন্দু রক্তের স্বীকৃতি মূল্য কিন্তু অনেক বেশি কাঞ্চন। দেবী, তাছাড়া তাছাড়া তোমাদের সমাজ ব্যবস্থা বড়ই জটিল, তাই না কাঞ্চন? তুমি মেনে নিলেও তোমার সমাজ, তোমার আত্মীয় স্বজন, তোমার মা বাবা হয়তো তাও মেনে নিতে পারে। না মানার কি আছে? আরে বাবা, ছেলেটা তো পাগলামি করে কয়েক ফোঁটা রক্ত তো স্মৃতিতে লাগিয়ে দিয়েছে। সেই ছোট্ট একটা পাগলামিকে উপলক্ষ করে তোমরা তো আবার কম কিছু পাগলামি করলে না দাদা শোনা। তোমাটা রক্তের জন্য তোমরা তার শরীর থেকে হাজার গুণ রক্ত ঝরিয়ে দিলে। একটা কলঙ্ক ঢাকতে তোমরা আবার আমাকে নতুন করে কলঙ্কের ভাগিদার সাজিয়ে দিলে। কিন্তু কেন কেন এমন করলে দাদা শোনা? তুই কেন এমন করলে? কেন কেন কেন? দেবী, কথা শোন, যাস নে। স্যার, স্যার, দেবীর হঠাৎ এই চেঞ্জটা আমি মেনে নিতে পারছি না স্যার। এখনই এতটা হতাশ হওয়ার কোনো কারণ নেই মাই বয়। মেয়েদের মন তো বড্ড নরম। ছেলেটাকে মারধর করতে দেখে ও হয়তো একটু সফট হয়ে পড়েছে। তাছাড়া আমি তোমার বাবা মার সঙ্গে কথা বলে তোমার আর দেবীর বিয়ের ডেটটা আমি ফাইনাল করে দেবো। দাঁড়াও, ঠাকুরজির মত না নিয়ে এখনই ওদের বিয়ের ডেটটা ফাইনাল করা চলবে না। থামো! আমি চাই আগামী লগ্নে ওদের বিয়ে হবে। আগামী 13 মার্চ ওদের আমি বিয়ে দেবো। আমার ডিসিশন কখনো চেঞ্জ হবে না। Please, sir, please. দেবী যখন কিছুদিন সময় চাইছে, নো প্রবলেম, আমি সময় দিতে রাজি আছি স্যার। দেবীর জন্য আমি সারা জীবন অপেক্ষা করে থাকবো স্যার। কিন্তু ওই দেবী ছাড়া কোনোদিন আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না স্যার। আমি পারবো না স্যার। আই এম প্রমিস স্যার, আই এম প্রমিস। ইয়েস স্যার। হঠাৎ তুমি দেবীর বিয়ের ডেটটা পিছোতে চাইছো কেন? দেবী চাইছে না বলে? দেবী চাইছে না নাকি তুমি চাইছো নাকি? আমার বলছো কি? এ তুমি কি বলছো? এ কথা ভাববার আগে আমার যেন মরণ হয়। থামো!
বেশ কিছুদিন আগে তুমি তোমার মাস্তুতো ভাইয়ের সঙ্গে দেবীর বিয়ের কথা বলেছিলে। তখন আমি জানতাম না যে ঠাকুরজি কাঞ্চনকে ভালোবাসে। জানতে না নাকি সব জেনেও তুমি তোমার ভাইয়ের সঙ্গে দেবীর বিয়ে দিয়ে মোটা অঙ্কের যৌতুক পাইয়ে দেওয়ার আশায় তুমি এই কথা বলেছিলে? জি জি জি, এ তুমি কি বলছো? ওটা তোমার ভুল ধারণা দাদা। দেবীর সঙ্গে বৌদির মাস্তুতো ভাইয়ের বিয়ের ব্যাপারটা আমি বৌদিকে দিয়ে প্রথম তোমার কাছে পাঠিয়েছিলাম, কিন্তু যেদিন আমরা জানতে পারলাম কাঞ্চন আর দেবী পরস্পরকে ভালোবাসে, সেদিন এই বৌদি প্রথমটা নাকচ করে দেয়। থাক ভাই থাক, আমার জন্য কেন শুধু শুধু তর্ক করছো? উনি যদি মনে করেন এই কথা বলার পরিপ্রেক্ষিতে আমি দোষ হয়েছে, তাহলে উনি যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। ন্যাকামো না করে আমার একটা কথা কান খুলে শুনে রাখো বন্ধুরা, কোনো কারণে কাঞ্চন যদি দেবীকে বিয়ে করতে অস্বীকার করে, তার জন্য কিন্তু দায়ী থাকবে তুমি। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি আমার একমাত্র বোনের যদি কোনো অসম্মান হয়, তোমাকে কিন্তু আমি ক্ষমা করব না মন্দিরা, কখনোই না। তোমার কথা তুমি ফিরিয়ে নাও দাদা। শুনলে তো ঠাকুরপো, তোমার দাদার কথাগুলো শুনলে তো? আমি নাকি তোমাদের ক্ষতি চাই। দুঃখ করো না বৌদি, দুঃখ করো না। দাদা তোমাকে ভুল বুঝলেও আমরা তো কখনো তোমায় ভুল বুঝি না। কেন তোমরা আমাকে ভুল বোঝো না ঠাকুরপো? এবার থেকে তোমরা সবাই আমাকে ভুল বুঝবে, সবাই আমাকে আঘাত দেবে, সবাই। প্লিজ বৌদি প্লিজ, তুমি একটু শান্ত হও। আচ্ছা ঠাকুরপো, আচ্ছা ঠাকুরপো, তুমি সত্যি করে বলো তো ঠাকুরপো, আমি কি তোমাদের ভালোবাসি না? তুমিও কি তোমার দাদার মতো বলতে পারছো আমি তোমাদের এই সংসারের ক্ষতি চাই? তুমি যে আমাদের দেবী গো বৌদি, তুমি যে আমাদের দেবী, তুমি কি কখনো আমাদের ক্ষতি চাইতে পারো? ঠাকুরপো, সেই ছোটবেলায় কবে মাকে হারিয়েছি, মাকে আজ মনেই পড়ে না, কিন্তু যেদিন তোমাকে পেয়েছি সেদিন সেদিন যেন নতুন করে আবার আমরা আমাদের মাকে ফিরে পেয়েছি বৌদি। ঠাকুরপো, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, ও তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। ঠাকুরপো, তুমি তো অনেক ভাগ্যবান স্বরূপ যে মাকে হারিয়ে আবার তুমি মা পেয়েছো, কিন্তু আমি মাকে হারানো আশঙ্কায় অস্থির হয়ে উঠেছি। ভাই ভাই মোহন, তুই এসেছিস ভাই? তুই কেমন আছিস? মা কেমন আছে রে? মা ভালো নেই রে দিদি, মায়ের একটা কঠিন অসুখ করেছে, ডাক্তারবাবু বলেছে। কি বলেছে? 7 দিনের মধ্যে অপারেশন করাতে না পারলে মাকে হয়তো আর বাঁচানো যাবে না। আর তার জন্য চাই 50,000 টাকা। 50,000 টাকা? ওদের তো অনেক টাকা রে দিদি, আমাকে 50,000 টাকা দিবি, আমি শোধ করে দেবো। কোথা থেকে শোধ করে দিবি? কি আছে তোর? দিদি বেকার বাউন্ডুলে হয়ে এখানে সেখানে ঘুরে বেড়াস, মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে এখানে এসেছিস পরের ঘরে ভিক্ষে চাইতে, তোর লজ্জা করলো না? বৌদি, মাসিমা তো তোমারও মা, সেই মায়ের প্রতি তোমারও কি কোনো দায়িত্ব নেই বৌদি? না, নেই নেই।
আমি তোমাদের কেমন করে বোঝাবো ঠাকুরপো? এদেশের মেয়েরা, অনেক অনেক মেয়েরা আমার মতো স্বামী সংসার আপন করে নিতে পারে না। অনেক মেয়েরা স্বামীর ধন সম্পদ নিজের যাদের হয় না। তোমার দুঃখ আমি বুঝি বৌদি, তাই বলছি আমি আমার অ্যাকাউন্ট থেকে ওই টাকা মোহনকে দেবো। থাক স্বরূপ ভাই, আমি বেকার বাউন্ডে মানুষ, 1 টাকা রোজগার নেই আমার। তোমার ঋণ আমি শোধ করবো কেমন করে? মোহন, দিদি রে, তুই যে এতখানি অসহায় তা আমি জানতাম না রে দিদি। মোহন, দাও লক্ষ লক্ষ টাকার মালিক হয়েও আমার দিদি যে এতখানি নিঃস্ব, এটা আমার ভাবতেও বড় কষ্ট হয় রে দিদি। মোহন তুই আমি চললাম রে দিদি। আজ তুই পরের বাড়ি বউ, মায়ের প্রতি তোর কোনো দায়িত্ব না থাকলেও আমার তো আছে। তাই আমি আমার মায়ের চিকিৎসার জন্য আমাদের ভিটে বাড়িটা বিক্রি করতে। তুমি যেও না মোহন, যেও না। ভিটে বাড়ি বিক্রি করলে তুমি যে নিরাশ্রয় হয়ে যাবে মোহন। আত্মীয়র কাছে ঋণী থাকা চেয়ে নিরাশ্রয় হওয়া তো অনেক ভালো স্বরূপ। না না মোহন না, আমি আমি তোকে কিছুতেই নিরাশ্রয় হতে দেব না। আমায় তুই ভুল বুঝিস না রে ভাই। কত যন্ত্রণা বুকে নিয়ে আমি যে কথা বলতে বাধ্য হয়েছি তা তুই বুঝবি না ভাই। তুই তুই আর একদিন আয়, আমি তোর জামাইবাবুর ব্যবসার টাকা থেকে তোকে আমি টাকা দেব। জানিস ভাই, ওই টাকাটা তুই 1 মাসের মধ্যেই ফেরত দিয়ে দিবি, পারবি তো ভাই? আমি চেষ্টা করব দিদি, আমি চেষ্টা করব আমার মায়ের চিকিৎসা ঋণ মেটাতে। প্রয়োজন হলে আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত বিকিয়ে দেবো, কিন্তু কোনো মতে তোকে তো স্বামীর কেনে ছোট হতে দেবো না দিদি, ছোট হতে দেবো না, ছোট হতে দেবো না। ও দিদিকে তোরা কোনোদিন ছোট হতে দিস না। জানিস ভাই, সেই ছোট্টবেলায় আমি অনেক স্বপ্ন দেখতাম, কিন্তু বিয়ে হয়ে আসার পর থেকে এই সংসারে আমি স্বপ্ন দেখা ভুলে গেছি, স্বপ্ন দেখা আমি ভুলে গেছি। ছিল শান্তি পাবো জানি শ্মশানে, সুখ এসেছিল সপনে, শান্তি পাবো জানি শ্মশানে। কোথায় আছো তুমি মৃত্যু দেবতা, কোথায় আছো তুমি মৃত্যু দেবতা? আপন করে কাছে নাও না টেনে, সুখ এসেছিল মোর স্বপ্নে, শান্তি